বন্ধুরা, আজ আমরা 2017 সালে মুক্তি পাওয়া দ্য বিলাইন্স মুভিটা এক্সপ্লেইন করব। আর এটা একটি কোরিয়ান মুভি। মুভির আইএমডিবি রেটিং 6.6 আউট অফ 10। আর এই মুভির কাহিনী আপনার হৃদয় ছুঁয়ে যাবে। মুভির কিছু টুইস্ট আপনাকে হতভম্ব করে দিবে। আর একটা পর্যায়ে যে আপনি নিজের অজান্তেই কেঁদে দিবেন। তাই আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবেন। শুরুতে আমরা একজন মেয়েকে দেখি, যে কিনা একাই প্রায় 100 জন মানুষকে মেরে ফেলে। এর জন্য পুলিশ তাকে গ্রেপ্তার করে। তবে সে কেন এতগুলো মানুষ মারলো, এটার কারণ আমরা একটু পরে জানতে পারবো। এরপর নারকোটিক্স ডিপার্টমেন্টের একটি গোপন মিটিং হয়, যেখানে একজন তার অফিসারদের বলে, আমরা বিগত কয়েক বছর ধরে পার্ক আর তার অর্গানাইজেশনকে শেষ করার চেষ্টায় ছিলাম, তবে এই মেয়ে একাই পুরো অর্গানাইজেশনকে শেষ করে দিয়েছে। এখানে তারা ভিডিও ফুটেজে দেখতে পায়, মেয়েটা যখন সবার সাথে ফাইট করছিল, তখন মুখোশ পরা এক ব্যক্তি ওখান থেকে বিপুল পরিমাণ ড্রাগস চুরি করে। তখন অফিসাররা বলে, যেভাবেই হোক এই ড্রাগস উদ্ধার করো আর এই মেয়েটাকে মেরে ফেলতে বলে। তবে এখানে একজন অফিসার এটার বিরোধিতা করে। সে বলে, না, এই মেয়ে আমাদের এজেন্সির কাজে লাগবে। এরপরে মেয়েটার জ্ঞান ফিরলে নিজেকে একটি রুমে দেখতে পায়। আর এই মেয়েটার নাম সুখী। সুখী বোঝার চেষ্টা করে সে কোথায় আছে। ঠিক তখনই তাকে বেহুশ করার জন্য রুমের মধ্যে গ্যাস ছেড়ে দেয়। এরপর কিছু মাস্ক পরা ব্যক্তি তাকে অপারেশন থিয়েটারে নিয়ে আসে। আর এখানে তার প্লাস্টিক সার্জারি করানো হয়। এর পরের দিন সুখীর রুমের সামনে কিছু লোক টাইম ধরে দাঁড়িয়ে থাকে আর তাকে বেহুশ করার জন্য আবারও রুমের মধ্যে গ্যাস ছেড়ে দেয়। এর সাথে সাথেই সে বেহুশ হয়ে যায়। আর এখান থেকে আমরা সুখীর অতীতে চলে আসি, যেখানে সুখীকে আমরা পানির নিচে দেখতে পাই। আর উপরে জুনসাং আর চুনমুকে দেখি। এখানে জুনসাং সুকি সহ আরো কিছু লোকের পরীক্ষা নিচ্ছিল। জুনসাং ঠিক 4 মিনিট পর পানিতে ছুরি ফেলে। ছুরি দিয়ে সবাই যার যার রশি কেটে উপরে চলে আসে। তবে জুনসাং লক্ষ্য করে সুকি এখনো উপরে আসেনি। তাই সে সুকিকে বাঁচানোর জন্য পানিতে ঝাঁপ দেয় আর সুকির পায়ের রশি কেটে তাকে উপরে নিয়ে আসে। তবে সুকি কোনো সাড়া দেয় না। জুনসাং তাকে জাগানোর অনেক চেষ্টা করে, পরে তাকে সিপিআর দেয়। ঠিক তখনই সুকি মুচকি হাসি দিয়ে জেগে ওঠে। তখন চুনমু লক্ষ্য করে সুকি ঠিক 6 মিনিট 20 সেকেন্ড পানির নিচে ছিল। এরপর আমরা বর্তমানে ফিরে আসি, যেখানে সুকি রুমের সামনের লোকগুলো গ্যাস ছাড়ার ঠিক 6 মিনিট পর রুমে ঢোকে। আর যখন সুকির কাছে আসে, তখন সুকি তাদের মেরে এখান থেকে পালানোর চেষ্টা করে। তবে এই জায়গাটা ছিল ভুলভুলাইয়ার মতো, কোন দিকে যাবে বুঝতে পারে না। সে প্রথমে একটি রুমে ঢোকে, যেখানে বেশ কিছু মেয়ে ড্যান্স প্র্যাকটিস করে। এরপর অন্য আরেকটি রুমে আসে, যেখানে একজন শেফ অনেকগুলো মেয়েকে মাছ কাটা শিখায়। এখানে একটি মেয়ে ইচ্ছা করে সুকিকে ফেলে দেয় আর সবাই তাকে নিয়ে হাসাহাসি করে, অনেকটা কলেজে র্যাগিং করার মতো। এখানে সুখী একজনকে বন্দি বানায় আর সামনের দিকে আগাতে থাকে। এরপর সে অন্য আরো একটি রুমে ঢোকে, যেটা একটি থিয়েটার ছিল। এখানেও সবাই তাকে নিয়ে ঠাট্টা করে। সুখী বুঝতে পারে না সে আসলে কোথায় আছে। এরপর সে আরো একটি রুমে আসে, যেখানে সবাই মেকআপ করে। তবে এখানকার মেয়েগুলো তাকে দেখে মোটেও বিচলিত হয় না, যেন তাদের এরকম পরিস্থিতি দেখে দেখে অভ্যাস হয়ে গেছে। সুকি এখান থেকে বের হবার রাস্তা জানতে চাইলে একটি মেয়ে সামনে আসে আর সে তাকে এখান থেকে বের হতে সাহায্য করে। পরে তাকে ছাদে নিয়ে আসে আর এখান থেকে লাফ দিতে বলে, কারণ এছাড়া অন্য কোনো রাস্তা ছিল না। তখন মেয়েটা আগে লাফ দেয়। সুকি লক্ষ্য করে সিকিউরিটি লোকগুলো চলে এসেছে, তাই সেও এখান থেকে তাড়াতাড়ি লাফ দেয়। ঠিক তখনই নিচ থেকে মেয়েটা সুকির উপর শুট করে। এতে করে সুকি বেহুশ হয়ে যায়। এরপর আমরা হিমাংশুকে দেখি, যে মূলত এখানকার সব জায়গায় নজর রাখে। এখানে সবাই এটা জেনে অবাক হয় যে মেয়েটা এত সুন্দর, অথচ সে এতগুলো মানুষ কেন মারলো। এখানে হিমাংশু সুকিকে দেখে তার প্রেমে পড়ে যায়। পরে সুকির জ্ঞান ফিরলে রেগে মেয়েটার দিকে তাকিয়ে থাকে। আসলে এই মেয়েটাই সেই অফিসার যে সুকিকে মারার বিরোধিতা করেছিল, আর সেই সুকিকে এখানে এনেছে। আর এনাকে আমরা চিফ বলে ডাকবো। এরপরে চিফ সুকিকে বলে, আজ থেকে পৃথিবীতে তোমার কোনো অস্তিত্ব নেই, তুমি সবার কাছে মৃত। সুকি বলে, না, আমি বাঁচতে চাই না, তুমি আমাকে কেন মেরে ফেললে না। চিফ তখন একটি আলতোসেনো রিপোর্ট তার সামনে রাখে আর বলে, না, তোমাকে বেঁচে থাকতে হবে। নিজের জন্য না বাঁচো, অন্তত তোমার এই নিষ্পাপ সন্তানের জন্য বেঁচে থাকো। এখানে সুকি প্রথমবারের মতো বুঝতে পারে সে মা হতে যাচ্ছে। তখন সে ইমোশনাল হয়ে পড়ে আর চিফকে বলে, তুমি আসলে কি চাও। চিফ বলে, আমি চাই তুমি একটা নর্মাল জীবনযাপন করো। সুখী এটা শুনে কষ্টে ভরা একটি মুচকি হাসি দেয়। চিফ বলে, তুমি তোমার জীবনের 10টি বছর আমাদের দাও, বিনিময়ে এরপর তুমি তোমার সন্তান নিয়ে নর্মাল জীবনযাপন করতে পারবে।
প্রথমে এখানে ট্রেনিং নাও, এরপর সিলিপা সেল হয়ে আমাদের কিছু মিশন কমপ্লিট করে দাও। তখন সুখী তার সন্তানের কথা চিন্তা করে রাজি হয়। এরপর সুখীর ট্রেনিং শুরু হয়। এরপর আমরা মিনজু আর সুইকে দেখি। মিনজু অনেক নরম প্রকৃতির মেয়ে ছিল, আর সুই অনেক রাগী এবং বেয়াদব টাইপের মেয়ে ছিল। এখানে সুখীর বেশ কিছুদিন ট্রেনিং চলে, তবে সে কোনো কিছুতেই মনোযোগ দিতে পারে না। সে সব সময় চুপচাপ থাকে। জীবনটা তার কাছে একটা বোঝা মনে হয়। কিন্তু কেন, তার সাথে এমন কি ঘটেছে? তাছাড়া তার সন্তানের বাবা বা কে? এই প্রশ্নগুলোর উত্তর আমরা সামনে জানতে পারবো। তখন চিপ বলে, এভাবে চলতে থাকলে তুমি কোনো দিনই এখান থেকে বের হতে পারবে না। তখন মিনজু বলে, তুমি যেহেতু অনেক সুন্দর, তাই তুমি অভিনয় ট্রাই করে দেখতে পারো। এরপর দেখা যায় সুখির কাছে অভিনয় করাটা ভালো লাগে, আর সে এটাই বেছে নেয়। এর কিছুদিন পর সুখির একটি ফুটফুটে সুন্দর মেয়ে সন্তান হয়, যার নাম রাখা হয় বুনিহা। পরে একদিন সুখী রুমে না থাকলে হিমাংশু বুনিয়াকে একটি খেলনা দিতে আসে। তখন বুনিয়া অনেক কান্না করতে থাকলে তাকে শান্ত করার জন্য হিমাংশু তাকে কোলে নেয়, আর এটা দেখে চিফের কাছে অনেক ভালো লাগে। এরপর ট্রেনিং করার সময় সুই ইচ্ছা করে মিনজুকে অনেক মারধর করে, আর সুখিকে তার সাথে লড়াই করতে বলে। তবে সুখির লড়াই করার কোনো ইচ্ছা ছিল না। তখন সুই গায়ে পড়ে তার সাথে লড়াই করে, তবে সুখী খুব সহজেই তাকে হারিয়ে দেয়। আর সুখির এরকম ফাইট দেখে এখানকার সবাই ইমপ্রেস হয়ে যায়। তখন একজন চিফের কাছে সুপারিশ করে সে যেন সুখির জন্য হিমাংশুকে সিলেক্ট করে। এখন এটার মানে কি? আসলে প্রত্যেক স্লিপার সেলের উপর নজর রাখার জন্য একজনকে নিয়োগ করা হয়। এরপর এভাবেই বেশ কয়েক মাস কেটে যায়। পরে বুনিহার জন্মদিন আসলে চিফ সেলিব্রেট করার ব্যবস্থা করে দেয়। এতে সুখী চিফের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। তখন চিফ বলে, আমি আশা করি তুমি কখনই চাবে না তোমার মতো অবস্থা তোমার মেয়ের হোক। এরপর সুখীর শরীরের ট্যাটু মুছে ফেলা হয়। তখন আমরা আবারও সুখীর অতীতে চলে আসি, যেখানে জুনসাং এই ট্যাটু সুখীর শরীরে এঁকে দিয়েছিল। তখন সুখী জুনসাংকে বলে, আমার অনেকদিন ধরে ইচ্ছা ছিল এই ট্যাটু বানানোর। এখন থেকে আমিও একদম আপনার মতো হয়ে যাব। তখন জুনসাং জানতে চায়, তোমার বাবাকে কে মেরেছিল, তুমি কেন আমাকে বলছো না? সুখী বলে, না, ওকে আমি নিজ হাতে মারবো, এর জন্যই আমি এখনো বেঁচে আছি। পরে দেখা যায় সুখী তার বাবার খুনিকে ধরে ফেলে, তবে তাকে মারতে গেলে সে উল্টো তাকে বন্দি বানিয়ে ফেলে। এরপর একটি বড় হ্যামার দিয়ে সুখীর পায়ে আঘাত করতে চায়, তবে পরক্ষণেই আবার সে ইচ্ছা করেই তার পায়ে আঘাত করে না। সে বলে, তোমাকে দেখে আমার করুণা হয়, আমি তোমার বাবাকে মারিনি। এটা শুনে সুখী চমকে যায়। লোকটা বলে, আমি নিজের হাতে কিভাবে তোমার বাবাকে মারতাম, কারণ আমরা তো আপন ভাইয়ের মতো ছিলাম। এটা বলে লোকটা সুখীকে মারতে চায়। ঠিক তখনই জুনসাং চলে আসে আর এক এক করে এখানে সবাইকে মেরে ফেলে। আর শেষে লোকটাকে মারতে গেলে লোকটাও তার দিকে বন্দুক তাক করে। তখন জুনসাং শুট করলে লোকটার মাথায় যে লাগে, আর লোকটা শুট করলে জুনসাং এর গাল ছুঁয়ে বেরিয়ে যায়। এখানে সৌভাগ্যক্রমে জুনসাং বেঁচে যায়। পরে লোকটা মারা যাওয়ার সময় কিছু একটা বলতে চায়, তবে সে বলতে পারে না। এরপর জুনসাং সুকিকে নিয়ে ওখান থেকে চলে আসে আর সুকির জন্য একটি বিয়ের পোশাক দেখে। এরপর আমরা আবারও বর্তমানে ফিরে আসি, যেখানে সুকি শুটিং প্র্যাকটিস করে। এরপর সুকি আর সুইয়ের মধ্যে প্রতিযোগিতা হয়, যেখানে দুটো বন্দুকের পার্টস খুলে রাখা হয়, আর যে আগে বন্দুক রেডি করে শুট করতে পারবে সে জিতে যাবে। চিপ শুরু করতে বললে সুই অনেক তাড়াতাড়ি পার্টস গুলো লাগাতে থাকে, তবে সুকি একদম তাড়াহুড়া করে না। তখন আবারও সুখির অতীত দেখানো হয়, যেখানে সুখী অনেক ছোট ছিল, আর এখানেও বন্দুকের সমস্ত পার্টস আলাদা করে রাখা হয়, আর সুকির সামনে এক লোককে রাখা হয়। জুনসাং লোকটাকে বলে, তুই যদি বন্দুক রেডি করে মেয়েটাকে মারতে পারিস তাহলে তোর জীবন বেঁচে যাবে। তবে লোকটা এতে রাজি হয় না, কিন্তু জুনসাং শুরু করতে বললে সুকি শুরু করে দেয়। তখন লোকটাও শুরু করে, তবে লোকটার আগেই সুকি বন্দুক রেডি করে ফেলে, কিন্তু সুকি লোকটাকে শুট করে না। তবে লোকটা বন্দুক রেডি করে সুকিকে শুট করতে চায়। ঠিক তখনই জুনসাং লোকটাকে শুট করে মেরে ফেলে। তখন জুনসাং সুকিকে বলে, তুমি সেই দিনই মারা গেছো, এখন থেকে তুমি শুধু আমার জন্য বাঁচবে। তখনই সুকি মৃত লোকটার উপর শুট করে। আর এখান থেকে আমরা বর্তমানে ফিরে আসি, আর এখানে সুকি সুইয়ের আগেই বন্দুক রেডি করে ফেলে আর সুইয়ের উপর শুট করে। তবে সুই বুলেট প্রুফ জ্যাকেট পরা থাকায় তার কিছুই হয় না। এতে করে চিপ বুঝতে পারে সুখী এখন মিশনে যাওয়ার জন্য রেডি। আর এদিকে হিমাংশুর বন্ধুরা হিমাংশুর ডায়েরি দেখতে পায়, যেখানে সুখীর ব্যাপারে অনেক কিছু লেখা ছিল। এখানে সবাই বুঝতে পারে হিমাংশু হয়তো সুখীকে পছন্দ করে,
তবে হিমাংশু বিষয়টা এড়িয়ে যায়। সে বলে না, আমি শুধু আমার প্রমোশনের জন্য এসব করছি। এরপর আরো কয়েক মাস কেটে যায়। এরপর আমরা বুনিয়াকে দেখি, যে আগের চেয়ে আরো বড় হয়ে গেছে। এখানে চিফ সুকিকে প্রথম মিশন দিতে চায়। চিফ বলে মিশন কমপ্লিট করতে পারলে এখান থেকে বের হতে পারবে। সুকি টার্গেটের পরিচয় জানতে চায়। চিফ বলে আমাকে অর্ডার করা হয়, আমি তোমাদের অ্যাসাইন করি, তোমরা মিশন কমপ্লিট করো, এর বাইরে কোনো প্রশ্ন নেই। তুমি যদি করতে না চাও আমি অন্য কাউকে দিয়ে করাবো। তখন সুখী অনিহার কথা চিন্তা করে রাজি হয়। এরপর সুখী টার্গেটে মারতে তার বাসায় আসে। তবে টার্গেটের লোকটা টের পেয়ে যায় আর সে ওত পেতে থাকে। সুখী রুমের দরজা খুললেই লোকটা সুখীর উপর হামলা করে। এখানে লোকটা খুব ভালো তরোয়াল বাজছিল, তাই সুখী তার সাথে পেরে ওঠে না। সুখী শুধু নিজেকে বাঁচানোর চেষ্টা করে আর একটা পর্যায়ে যে অনেক কষ্টে লোকটাকে মারতে সক্ষম হয়। তবে লোকটাকে মারার সময় লোকটার মেয়ে সবকিছু দেখে ফেলে। এখানে লোকটা তার মেয়েকে দেখে মুচকি হাসি দেয়। আর এই দৃশ্য দেখে সুখীর তার অতীত মনে পড়ে যায়, যেখানে সুখীর বাবা সুখীকে খাটের নিচে লুকিয়ে রাখে আর তাকে এখান থেকে বের হতে বারণ করে। তখন সুখী দেখতে পায় তার বাবাকে মারার জন্য দুজন লোক আসে। একজনের হাতে একটি বড় হ্যামার থাকে আর একজনের হাতে একটি ছুরি থাকে। সুখীর বাবা লোকগুলোকে কিছু একটা দিয়ে বলে, তোমরা তো এর জন্যই এসেছো, এগুলো নিয়ে যাও আর আমাকে ছেড়ে দাও। তবে তারা কোনো কথা শোনে না। একজন সুখীর বাবার বুকে ছুরি ঢুকিয়ে দেয়। এতে করে সুখীর বাবা ফ্লোরে লুটিয়ে পড়ে। আর এই সব কিছুই সুখী খাটের নিচে বসে দেখছিল। তবে তার কিছুই করার ছিল না, শুধু চেয়ে চেয়ে দেখা ছাড়া। আসলে খাটের নিচে থাকায় তারা সুখীকে দেখতে পায় না, আর সুখীও কিলারদের চেহারা দেখতে পায় না। তখন সুখীর বাবা সুখীকে দেখে মুচকি হাসি দেয়। ঠিক তখনই হ্যামার দিয়ে তার মাথায় আঘাত করে। তখন সুখী তার চোখ বন্ধ করে নেয় আর সে এখানে কান্নাও করতে পারে না। এরপর তার বাবার মৃতদেহ টেনে হিঁচড়ে এখান থেকে নিয়ে যায়। এরপর আমরা আবারও বর্তমানে ফিরে আসি, যেখানে সুখী লোকটার মেয়েকে দেখে থমকে যায়, কারণ এই একই রকম ঘটনা তার সাথেও ঘটেছিল। এদিকে সিকিউরিটির লোকেরা টের পেয়ে যায়। তখন সুখী এখান থেকে পালানোর চেষ্টা করে, তবে সিকিউরিটির লোকেরা তার পিছে পড়ে যায়। আর এখানে একটি দুর্দান্ত ফাইট দেখানো হয়, যেখানে রানিং বাইক চলার সময় তাদের সাথে ফাইট করে। এখানে সুখী এক এক করে অনেকগুলোকে মেরে ফেলে, তবে সে কোনোভাবেই পালাতে পারে না, কারণ তারা সংখ্যায় অনেক ছিল। একজনকে মারলে আরেকজন চলে আসে, সে যেদিকেই যায় সেদিকেই তারা চলে আসে। তখন উপায় না পেয়ে সে নদীতে ঝাঁপ দেয় আর নদীর মধ্যদেশে সে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। তখন তার হ্যালুসিনেশন হয় যে তার বাবা অর্ধগলিত মাথা নিয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। এটা দেখে সে ভয়ে উপর দিকে ওঠার চেষ্টা করে। আর এখান থেকে আমরা আবারও সুখীর অতীতে চলে আসি, যেখানে সুখীর বাবা আর তার বন্ধু নদীর পাড়ে বসেছিল। তখন সুখীর বাবা তার বন্ধুকে একটি ডায়মন্ড দেখায় আর বলে, এটা আমি আমার মেয়ের জন্য যত্ন করে রাখবো। পরে এই ডায়মন্ড সুখীকে দেখায় আর সুখীকে বলে, এটা আমি তোমার বিয়ের সময় তোমাকে উপহার হিসাবে দিব। এরপরে দেখা যায় এই ডায়মন্ডের জন্যই তাকে মেরে ফেলা হয়। সুখীকে খুঁজতে তার বাবার বন্ধু আবারও রুমে আসে আর একটা পর্যায়ে সুখীকে ধরে ফেলে। এরপরে সুখীকে জঙ্গলে নিয়ে আসে। এখানে লোকটা এক মহিলার সাথে কথা বলে আর এর ফাঁকে সুখী এখান থেকে পালানোর চেষ্টা করে, তবে সে পালাতে পারে না, তাকে ধরে ফেলে আর তাকে এক পতিতালয়ে বিক্রি করে দেয়। তখন এক বয়স্ক লোক উলঙ্গ হয়ে সুখীর সামনে আসে। তখন আবার এক কিলার এই লোকটাকে মারতে আসে, আর এই কিলার অন্য কেউ ছিল না, সে ছিল জুনসাং। জুনসাং লোকটার সাথে ফাইট করার সময় লোকটার বন্দুক সুখীর পায়ের কাছে এসে পড়ে। লোকটা জুনসাংকে বলে, তোমাকে কে পাঠিয়েছে? তোমাকে যত টাকা দিবে আমি তার চেয়ে 10 গুণ দিব। কিন্তু জুনসাং তবুও লোকটাকে মেরে ফেলে। তখন জুনসাং পিছনে গুলির আওয়াজ শুনতে পায়। জুনসাং লক্ষ্য করে তাকে বাঁচানোর জন্য সুখী এই লোকটার বডিগার্ডকে শুট করেছে। এটা দেখে জুনসাং অবাক হয়ে সুখীর দিকে তাকিয়ে থাকে। আর এখান থেকে আমরা আবারও বর্তমানে ফিরে আসি, যেখানে সুখী অনেক কষ্টে কিনারায় আসে আর অজরে কাঁদতে থাকে। তখন চিপ তাকে নিতে আসে আর সুখী মিশন ঠিকমতো কমপ্লিট করায় চিপ তাকে এখান থেকে বের হবার সুযোগ করে দেয়। আর যাওয়ার সময় মিনজু সুখীকে বলে, আমিও খুব শিগগির এখান থেকে বের হব, তুমি আগে ভালো মতো সেটেল হও। সুখী মিনজুকে বলে, এখান থেকে বের হয়ে আমাকে অবশ্যই ফোন করবি। আসলে এতদিনে মিনজুর সাথে সুখীর খুব ভালো একটি বন্ধুত্ব হয়েছে। এরপর চিফ সুখীর চোখ বেঁধে একটি নতুন জায়গায় নিয়ে আসে আর তাকে তার নতুন পরিচয়পত্র দেয়,
যাতে করে সে এখানে নতুন করে শুরু করতে পারে। পরে চিফ এখান থেকে চলে যায় আর তখনই আবার হিমাংশু এখানে আসে আর চিফ যাওয়ার সময় হিমাংশু ইশারায় তাকে শুকরিয়া জানায়। এরপর সুখী লিফটে উঠলে হিমাংশু ইচ্ছা করে তার সাথে ধাক্কা লাগায় আর সুযোগ বুঝে তার একটি ছবি সুখীর জিনিসপত্রের ভিতরে রেখে দেয় আর সুখীর সাথে কথা বলার চেষ্টা করে, তবে সুখী তাকে খুব একটা অ্যালাউ করে না। তখন হিমাংশু বুনিয়াকে একটি ক্যান্ডি খেতে দেয়। তখন সুখী বলে, বেটা আমি না তোমাকে বলেছি অপরিচিত কারো কাছ থেকে কিছু নিবে না। হিমাংশু বলে, চিন্তা করিয়েন না, ওকে এটা খেতে দিন, এটা অনেক ভালো ক্যান্ডি, তাছাড়া এতে সুগারের পরিমাণও কম। এরপর সুখী তার ফ্ল্যাটের দিকে যেতে থাকে। তখন হিমাংশু তার পিছে পিছে আসে। তখন সুখী তার উপর রেগে যায়। সুখী বলে, আপনার সমস্যা কি, আপনি আমার পিছে পিছে কেন আসতেছেন? তখন হিমাংশু তার কাছে থাকা চাবি দিয়ে সামনের ফ্ল্যাটটি খুলে আর বলে, এটা আমার ফ্ল্যাট, আমি এদিকেই আসতেছিলাম। পরে দেখা যায় সুখী হিমাংশুর পাশের ফ্ল্যাটেই এসেছে। হিমাংশু বলে, আপনি একা এসেছেন, আপনার হাজবেন্ড আসেনি? আচ্ছা আপনার কি ডিভোর্স হয়েছে? তখন সুখী বিরক্ত হয়ে বলে সে বিজনেসের কাজে শহরের বাইরে গেছে। হিমাংশু বলে, শিফটিং এর দিন আপনাকে একা রেখে বাইরে গেছে, এটা তো ঠিক করেনি। সুখী বলে, আপনিও তো একা এসেছেন। তখন হিমাংশু বলে, আসলে আমার ওয়াইফ কয়েক বছর আগেই মারা গেছে। তখন সুখী হিমাংশুর কাছে সরি বলে। হিমাংশু বলে, সরি বলিয়েন না, আপনি তো আর জানতেন না। এরপর সুখী ভিতরে চলে যায় আর সে তার জিনিসপত্র গুছগাছ করে। এর কিছু সময় পর ডেলিভারি বয় পিজা নিয়ে আসে। তখন হিমাংশু ডেলিভারি বয়কে ডাকে। পরে সুখী পিজা নিতে আসলে হিমাংশু পিজা নিয়ে তার সামনে আসে। হিমাংশু বলে, আমি পে করে দিয়েছি। সুখী বলে, কিন্তু আপনি কেন পে করেছেন? হিমাংশু বলে, আমরা যেহেতু প্রতিবেশী তাই। হিমাংশু আরো বলে, পিজা বাচ্চাদের জন্য খুব একটা ভালো না। আসলে হিমাংশু সুখীকে তার বাসায় দাওয়াত দিতে চায়, কিন্তু সুখী এতে রাজি হয় না, উল্টো পিজা নিয়ে দরজা আটকে দেয়। আর এই সব কিছু চিফ সিসি ক্যামেরার মাধ্যমে দেখতেছিল। তখন সুখী চিফের কাছে ফোন করে আর বলে, আমার পাশের ফ্ল্যাটে একটি ছেলে এসেছে, আপনি কি ওর ব্যাকগ্রাউন্ড চেক করে আমাকে জানাতে পারেন? চিফ বলে, কেন, কি হয়েছে? সুখী বলে, আমার ছেলেটাকে খুব একটা ভালো মনে হচ্ছে না। চিফ বলে, ঠিক আছে, আমি চেক করে জানাচ্ছি। তখন আবার হিমাংশু চিফের কাছে ফোন করে। আসলে চিফ এখানে হিমাংশুকে পাঠিয়েছে সুখীর উপর নজর রাখতে। হিমাংশু অনেক এক্সাইটেড হয়ে চিফকে বলে, আমার শুরুটা কেমন হলো? চিফ বলে, হ্যাঁ ভালো, ও তোমার ব্যাকগ্রাউন্ড চেক করতে বলেছে। এটা শুনে হিমাংশু কিছুটা আপসেট হয়। চিফ বলে, প্রথম দিনই তোমাকে এত কাছাকাছি কে যেতে বলেছে? তখনই হিমাংশুর দরজার সামনে সুখী আসে। এটা দেখে হিমাংশুর শরীরে যেন ফুল চার্জ হয়ে যায়। হিমাংশু চিপকে বলে, আমি পরে আপনার সাথে কথা বলছি। পরে দেখা যায় হিমাংশু যে সুখীর জিনিসপত্রের ভিতরে তার একটি ছবি রেখে দিয়েছিল, সুখী সেটা ফেরত দিতে এসেছে। হিমাংশু বলে, এটা আপনার কাছে কিভাবে গেল? তবে সুখী কিছুই বলে না, সে এখান থেকে চলে যেতে চায়। তখন হিমাংশু বলে, আমরা যেহেতু প্রতিবেশী তাই আমি কি আপনার নামটা জানতে পারি? তখন সুখী বলে, আমার নাম ইয়ানসু। হিমাংশু বলে, তাই নাকি? আমিও তো সু। আপনি ইয়ানসু, আমি হিমাংশু। দেখেছেন আমাদের নামের মধ্যে কি সুন্দর মিল আছে। এখানে হিমাংশুর কিউট কিউট কথাগুলো সুখীর কোথাও না কোথাও ভালো লাগে। পরে চিফ সুখীকে হিমাংশুর বিস্তারিত তথ্য বলে। চিফ বলে, ওর নাম হিমাংশু, বয়স 33 বছর, ডি কর্পোরেশনের ডেভেলপমেন্ট টিমের কাজ করে। ওর ওয়াইফ 3 বছর আগে মারা গেছে। সুখী বলে, কি হয়েছিল? চিফ বলে, রবরি মার্ডার। আর হ্যাঁ, ওর ওয়াইফ মার্ডার হওয়ার সময় প্রেগনেন্ট ছিল, এর জন্য ও অনেক দিন ডিস্টার্ব ছিল। কিছুদিন আগেই ও পুনরায় কাজে ফিরেছে আর ওর আগের বাড়ি বিক্রি করে এখানে শিফট হয়েছে। এই সবকিছু শোনার পর সুখীর হিমাংশুর জন্য খারাপ লাগে। পরের দিন সকালে সুখীর দেরি হয়ে যায়, তাই সে বাসের জন্য দৌড়াতে থাকে। তখন হিমাংশু সুখীর আগে দৌড়ে যায় আর ড্রাইভারকে কথায় বিজি রাখে, যাতে করে ড্রাইভার বাস ছেড়ে না দেয়। পরে সুখী আসলে এর জন্য হিমাংশুকে শুকরিয়া জানায়। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। এর মধ্যে সুখী বুনিয়ার জন্য একজন বেবি সিটার রাখে আর এখন সুখীর কাছে হিমাংশুকে একটু একটু ভালো লাগতে শুরু করে। তাছাড়া হিমাংশু বুনিয়াকে অনেক স্নেহ করে আর এতদিনে বুনিয়া হিমাংশুর সাথে মিশে যায়। এখানে সুখীর বুনিয়াকে নিয়ে ভালোই সময় কাটছিল। এরপর এক রাতে সুখী বাসায় আসার সময় প্রচন্ড বৃষ্টি হয়। পরে সুখী বাস থেকে নামার সাথে সাথে হিমাংশু ছাতা নিয়ে আসে। সুখী হিমাংশুকে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। সুখী বলে, আপনি কি আমার জন্য অপেক্ষা করছিলেন? হিমাংশু বলে, ভালো লাগে, আপনার জন্য অপেক্ষা করতে আমার ভালো লাগে। এরপর তারা লিফটে একসাথে আসে। তখন সুখী তার শো দেখার জন্য হিমাংশুকে ইনভাইট করে। হিমাংশু বলে, তাই তো বলি আপনি এত সুন্দর কেন, কারণ আপনি একজন অ্যাক্টর। এরপরে লিফট খুলে দেখা যায় বুনিয়া তাদের জন্য অপেক্ষা করছিল। তখন সুখী বলে, আরে আমার মা কিভাবে জানলো আমি এখন আসবো? বুনিয়া বলে, আমার মা আর বাবা একসাথে এসেছে। এটা শুনে সুখী আর হিমাংশু
একে অপরের দিকে তাকায় আর তারা একদম চুপ হয়ে যায়। এর পরের দিন হিমাংশু সুখির শো দেখার জন্য রেডি হয় আর সুখির পছন্দের একটি টাই পরে। পরে সুখির অভিনয় দেখে হিমাংশু মুগ্ধ হয়ে যায়। এরপর তারা একসাথে ডিনার করে। তখন হিমাংশু বলে, তোমার অভিনয় আমার কাছে একদম আলাদা মনে হয়েছে। সুখী বলে, আলাদা বলতে ভালো হয়নি? হিমাংশু বলে, না না, ভালো হয়েছে, মানে ভালোর মধ্যে একটু আলাদা। পরে সুখী বলে, এই টাই তোমার সাথে খুব ভালো মানিয়েছে। হিমাংশু বলে, এটা আমার ওয়াইফ আমাকে গিফট করেছিল। সুখী বলে, ঠিক একই রকম একটি টাই আমার হাজবেন্ডের কাছে ছিল, আমি তাকে গিফট করেছিলাম। আর এখান থেকে আমরা আবারও সুখীর অতীতে চলে আসি, যেখানে সুখী ঠিক একই রকম একটি টাই বিয়ের সময় জুনসাংকে পরিয়ে দেয়। আর জুনসাং এর সাথে বিয়ে হওয়ায় সুখী অনেক খুশি ছিল। এরপর তারা হানিমুনে সিউল শহরে আসে। সুখী সবকিছু খুব এনজয় করে, তার কাছে সবকিছু স্বপ্নের মতো লাগছিল। সুখী জুনসাংকে অনেক ভালোবাসে। এখানে জুনসাং সুখীকে বলে, চলো আমরা এই সবকিছু ছেড়ে দিয়ে একটি সাধারণ জীবন যাপন করি। এটা শুনে সুখী আরো খুশি হয়। তখন জুনসাং এর কাছে খবর আসে চুনমুকে কেউ আটকে রেখেছে। এর জন্য জুনসাং সুখীকে হোটেলে চলে যেতে বলে। তবে সুখী বলে, না, আমিও আপনার সাথে যাব। জুনসাং বলে, আমরা এখানে হানিমুনে এসেছি, তাই তোমাকে এসবে জড়াতে হবে না, তুমি হোটেলে চলে যাও। তখন সুখীকে রেখে জুনসাং এখান থেকে চলে যায়। এর বেশ কিছু সময় পর চুনমু সুখীর কাছে ফোন করে আর তাকে একটি ঠিকানায় আসতে বলে। আর এখানে আমরা জুনসাং এর লাশ দেখতে পাই। কেউ জুনসাংকে খুব বাজেভাবে মেরে ফেলেছে, মানে হ্যামার দিয়ে তার পুরো ফেস নষ্ট করে ফেলেছে। চুনমু বলে, জুনসাং আপনাকে কিছু বলতে বারণ করেছিল, আমরা আপনার বাবার আসল খুনির খবর পেয়েছিলাম, তাই বস আমাকে তাকে মারতে পাঠিয়েছিল, কিন্তু উল্টো তারা আমাকে আটকে ফেলে। বস আমাকে বাঁচানোর অনেক চেষ্টা করেছিল। সুখী এখানে জুনসাং এর লাশ দেখে পাথরের মতো হয়ে যায়। সে শুধু বলে, এটা কারা করেছে, তাদের ঠিকানা বলো। তখন আমরা আবারও বর্তমানে ফিরে আসি, যেখানে হিমাংশু আর সুখী বাসার দিকে যাচ্ছিল। এখানে হিমাংশু বলে, আমি মাঝে মধ্যে ভাবি আপনি যদি বিবাহিত না হতেন তাহলে কত ভালো হতো। তখন সুখীর কাছে তার বেবিসিটারের ফোন আসে আর সে বলে, বুনিয়া ঘুমাচ্ছে, আমার কিছু কাজ ছিল, তাই আমার একটু আগে যেতে হবে। সুখী বলে, আমি কাছাকাছি চলে এসেছি, তাই আপনি একটু অপেক্ষা করুন। তখন হিমাংশু ড্রাইভারকে বলে, আমাকে এখানেই নামিয়ে দিন। সুখী বলে, কেন, আমাদের বাসা তো এখনো আসেনি। হিমাংশু বলে, বেবিসিটার যদি আমাদের একসাথে দেখে তাহলে উনি অন্য কিছু ভাবতে পারে। পরে হিমাংশু গাড়ি থেকে নেমে যায় আর সুখীকে বলে, চিন্তা করিয়েন না, আপনি যান, আমি চলে আসব। এরপর হিমাংশু বাকি পথ হেঁটে আসে আর বাসার সামনে এসে দেখে সুখী তার জন্য দাঁড়িয়ে আছে। আর এখানে সিনটা খুব সুন্দর ছিল। এরপর রুমের সামনে আসলে সুখী বলে, আমি তোমাকে কিছু বলতে চাই, আসলে অনেক বছর আগেই আমার হাজবেন্ড মারা গিয়েছে। হিমাংশু বলে, এটা আমি আগে থেকেই জানতাম। সুখী বলে, তুমি কিভাবে জানলে? হিমাংশু বলে, তুমি অনেক ভালো অভিনেত্রী ঠিক আছে, তবে তুমি মিথ্যা কথা বলতে পারো না। এটা শুনে সুখী মুচকি হাসি দেয় আর ফাইনালি সে হিমাংশুর কাছে ধরা দেয়। আর এখানে তাদের খুব সুন্দর একটি মুহূর্ত হয়, তারা অনেকটা বাজরিকা পাখির মতো রোমান্স করে। পরে হিমাংশু সুখীর জামার বুদাম খুলতে চায়, কিন্তু কোনো কারণে সে খুলতে পারে না। তখন সুখী নিজে থেকেই বুদাম খুলে দেয়। মানে এখানে সিনটা এত সুন্দর ছিল যে বলার মতো না। ঠিক তখনই সুখীর মোবাইলে কল আসে আর স্বাভাবিকভাবেই হিমাংশু পরে রিসিভ করতে বলে, কিন্তু সুখী বলে না, জরুরি কল হতে পারে। এটা বলে সুখী মোবাইল রিসিভ করে আর মোবাইলে কথা বলার পর হিমাংশুকে বলে, আমার এক ফ্রেন্ডের অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই আমাকে যেতে হবে। তুমি কি আজকের রাতের জন্য বুনিয়ার কাছে থাকতে পারো? বুনিয়ার একা থাকতে ভয় লাগে। তখন হিমাংশু বলে, চিন্তা করো না, তুমি সাবধানে যাও, আমি এখানে আছি। এরপরে দেখা যায় সুখী মিঞ্জুর কাছে আসে। আসলে শিব মিঞ্জুকে মিঞ্জুর প্রথম মিশন দিয়েছে আর সুখীকে এখানে পাঠিয়েছে মিঞ্জুর সাহায্য করতে। সুখী মিঞ্জুকে দেখে অনেক খুশি হয়। এরপর তারা দেহ ব্যবসায়ী সেজে দুই গ্যাংস্টারের কাছে আসে আর এই দুই লম্পট তাদের দেখে লোভ সামলাতে পারে না, তারা তাড়াতাড়ি জামাকাপড় খুলতে বলে। তখন সুখী কৌশলে একজনের মোবাইল নিয়ে নেয় আর ওয়াশরুমের কথা বলে মোবাইল নিয়ে সরে আসে। এরপর মোবাইলের সমস্ত ডাটা পেন ড্রাইভে কপি করে নেয়। পরে দেখা যায় লম্পট দুটো কোনোভাবে টের পেয়ে যায়, তাই তারা মিঞ্জুকে ধরে ফেলে। সুখী তখন মোবাইল দিয়ে দেয় আর মিঞ্জুকে ছেড়ে দিতে বলে। তখন একজন বলে, তুমি এটার কপি করেছো। পরে সুখী পেন ড্রাইভ দেওয়ার সময় তাদের উপর হামলা করে আর এখানে এক ভয়ানক ফাইট শুরু হয়। আর একটা সময় যে সুখীর মাথায় আঘাত করে, এতে করে সুখী কিছু সময়ের জন্য দুর্বল হয়ে পড়ে। এদিকে মিঞ্জুকে মারতে মারতে তার অবস্থা খারাপ করে ফেলে। এটা দেখে সুখী মিঞ্জুকে বাঁচানোর চেষ্টা করে আর এখানে একজনকে মেরে ফেলে। এরপর যাওয়ার সময় পিছন দিয়ে অন্যজন সুখীকে মারতে যায় আর এটা দেখে মিঞ্জু সুখীর সামনে চলে আসে আর এখানে লোকটা মিঞ্জুর গলার ভিতরে ছুরি ঢুকিয়ে দেয়। এটা দেখে সুখী থমকে যায়। তখন লোকটা সুখীকেও
মারতে চায়, তবে সুখী উল্টো লোকটাকে মেরে ফেলে আর অনেক কষ্টে মিনজুকে নিয়ে এখান থেকে বেরিয়ে আসে। আর তখন চিফও চলে আসে, তবে চিফ আগে পেন ড্রাইভ চায়। পেন ড্রাইভ নিয়ে তার লোকদের হ্যাক করতে বলে, তবে এখানে নেটওয়ার্ক না থাকায় তারা হ্যাক করতে পারে না, তাই তাদের হেডকোয়ার্টারে যেতে হবে। তখন সুখী বলে না, আগে মিনজুকে হসপিটালে নিতে হবে, নয়তো ও মারা যাবে। তখন চিফ বলে তাতে আমি কি করব, তুমি তোমার কাজ ঠিকমতো করনি। তখন দেখা যায় মিনজু সুখীর দিকে তাকিয়ে মুচকি হাসি দেয় আর তার হাতের উপরই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এটা দেখে সুখী মানসিকভাবে ভেঙে পড়ে। এরপর তাকে তার বাসায় নামিয়ে দিয়ে যায়। সুখী রুমে এসে দেখে বুনিয়া হিমাংশুর কোলে ঘুমিয়ে আছে। পরে সুখী ওয়াশরুমে এসে অজোরে কাঁদতে থাকে আর কান্নার আওয়াজ পেয়ে হিমাংশু সুখীর কাছে আসে। তখন সুখী হিমাংশুকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। হিমাংশু তাকে শান্ত করার চেষ্টা করে। এদিকে দেখা যায় সুখী যেই মোবাইল থেকে ডাটা কপি করেছিল সেখানে মূলত চুনমুর ইনফরমেশন ছিল, যে বর্তমানে অনেক বড় একটি অর্গানাইজেশন চালায়। আর সে এত বড় হয়েছে যে সে এখন ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। তখন চিফের অফিসাররা বলে, আচ্ছা চুনমু তো আগে সুখীর হাজবেন্ডের হয়ে কাজ করত, তার মানে কি সুখী ওদের সাথে জড়িত আছে? চিফ বলে না, কারণ চুনমু সুখীর হাজবেন্ডকে মেরেছে, তাই আমার মনে হয় না সুখী কোনো ডাবল এজেন্ট। তাছাড়া আমাদের একজন এজেন্ট সব সময় সুখীর উপর নজর রাখে। তখন একজন অফিসার বলে, যে কোনো উপায়ে এই চুনমুকে শেষ করতে হবে। তখন চিফ বলে, আমরা খবর পেয়েছি খুব শিগগিরই চুনমু অনেক বড় একটি ডিল করার জন্য এই শহরে আসবে। তখন এক অফিসার বলে, তাহলে ওকে মারার জন্য সুখীকে অ্যাসাইন করো। পরের দিন সকালে বুনিয়া হিমাংশুকে বলে, তুমি কি আমার মাকে কাঁদিয়েছো? হিমাংশু বলে, না, আমি তোমার মাকে সান্ত্বনা দিয়েছি। বুনিয়া বলে, সান্ত্বনার মানে কি? তখন হিমাংশু বলে, এর মানে হলো কেউ যদি কান্না করে তখন তার শরীরে হাত বুলিয়ে বলতে হয়, কান্না করো না, শান্ত হও। পরে বুনিয়া বলে, তুমি কি আমার মাকে ভালোবাসবে? হিমাংশু বলে, এখন এটার মানে কি? বুনিয়া বলে, যখন আমার মা কান্না করবে তখন তুমি আমার মাকে বলবে, কান্না করো না, শান্ত হও। এখানে বুনিয়ার এমন মিষ্টি মিষ্টি কথা শুনে হিমাংশু অবাক হয়ে যায়। পরে সুখী চলে আসলে বুনিয়া তখন বুদ্ধি করে এখান থেকে চলে যায়। সুখী হিমাংশুকে বলে, ও কি তোমাকে বেশি জ্বালাতন করেছে? হিমাংশু বলে, ও আমাকে বলেছে তোমাকে ভালোবাসতে, তাই আমি কি তোমাকে ভালোবাসতে পারি? তখন সুখী বলে, তুমি আমাকে যেমনটা চেনো আসলে আমি তেমনটা না। হিমাংশু বলে, আমিও তোমাকে এমনটাই বলতে চাই, আসলে তুমি আমাকে যেমনটা চেনো আমি তেমনটা না। আমি অনেক বেশি খারাপ একটা মানুষ। তাতে যদি তোমার সমস্যা না থাকে তাহলে আমি সারা জীবন তোমার পাশে থাকতে চাই। তখন সুখী মুচকি হাসি দিয়ে বলে, আমার কোনো সমস্যা নেই, কিন্তু তুমি আমার আসল পরিচয় জানলে আমাকে ছেড়ে চলে যাবে। তখন হিমাংশু বলে, তুমি যেমনই হও না কেন, যেই কাজই করো না কেন, আমি কখনই তোমাকে ছেড়ে যাব না, আমি সারা জীবন তোমার পাশে থাকবো। এটা শুনে সুখী নিজের অজান্তেই কান্না করে দেয়। এরপরে সুখী শিবকে জানায় সে হিমাংশুকে বিয়ে করতে চায়। সুখী বলে, আমার যদি কিছু হয়ে যায় তাহলে বুনিয়া একা হয়ে যাবে। তখন শিব কিছু একটা চিন্তা করে তাদের বিবাহে রাজি হয়। শিব বলে, ঠিক আছে, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি, কিন্তু এর জন্য সুখীকে তাদের আরো বেশ কিছু মিশন কমপ্লিট করতে হবে। পরে সুখী হিমাংশুকে কল করে বলে তারা বিয়ে করতে পারবে। তখন হিমাংশু বলে, আমি জানতাম তোমার গার্জিয়ানরা অবশ্যই রাজি হবে। তখন দেখা যায় হিমাংশু শিবের সাথেই ছিল। এখানে হিমাংশু বলে, যত যাই হোক না কেন আমাদের একে অপরের প্রতি বিশ্বাস রাখতে হবে। তখন সুখী বলে, হ্যাঁ, আমি তোমাকে বিশ্বাস করি, সামনে যত যাই হোক না কেন আমি কখনই তোমাকে অবিশ্বাস করব না, আমি সব সময় তোমার পাশে থাকবো। হিমাংশু বলে, আমিও এটা তোমাকে ওয়াদা করলাম। এখানে সুখী অনেক খুশি ছিল, সে যেন তার সুখের ঠিকানা আবারও খুঁজে পেয়েছে। এরপর তাদের বিয়ের দিন সুই তার সাথে দেখা করতে আসে, আর এখানে সুইকে দেখে সুখী অনেকটা ঘাবড়ে যায়। সুখী বলে, আমি শুনেছি তুমি অন্য শহরে কাজ করো, তাহলে এখানে কি করছো? সুই বলে, তোমার কারণেই মিঞ্জু মারা গেছে। তখন সুইয়ের মোবাইলে সিফের কল আসে। সুইকে মোবাইল সুখীর কাছে দিতে বলে। সিফ সুখীকে এখনই বাথরুমে যেতে বলে। আর ফ্লাশ ট্যাঙ্কের ভিতরে পিএসটি অন মডেলের একটি বন্দুক রাখা ছিল। এখানে সুখী খুব দক্ষতার সহিত বন্দুকটাকে রেডি করে আর পাংখার ভিতর দিয়ে সামনের বিল্ডিং এর চতুর্থ ফ্লোরে দেখতে বলে আর সানগ্লাস পরা ব্যক্তিকে শুট করতে বলে। আর এখানে এক ভয়ানক টুইস্ট সামনে আসে, আর সেটা হলো সুখী এখানে জুনসাংকে দেখতে পায় আর চিফ মূলত জুনসাংকেই শুট করতে বলে। তবে সুখী জুনসাংকে দেখে হতভম্ব হয়ে যায়, সে যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছে না, তাই সুযোগ থাকা সত্ত্বেও জুনসাংকে শুট করে না। এতে করে জুনসাং এখানে বেঁচে যায়। এর জন্য চিফ সুখীর উপর অনেক রেগে যায়। সুখী বলে, এই লোকটা কে? চিফ বলে, প্রশ্ন করা তোমার কাজ না, তোমার কাজ শুধু শুট করা।
তখন কেউ সুকিকে ডাকতে আসে, তাই সবকিছু আগের মতো রেখে সুকি এখান থেকে বেরিয়ে যায়। কিন্তু সে অনেক চিন্তায় পড়ে যায়, আর হিমাংশুর জায়গায় সে জুনসাংকে কল্পনা করে। আর এখান থেকে আমরা আবারও অতীতে চলে আসি, যেখানে সুকি জুনসাং এর লাশ দেখে কাঁদতে থাকে আর চুনমুর কাছে জানতে চায় কারা জুনসাং এর এই অবস্থা করেছে। পরে চুনমু সুকিকে জুনসাং এর কিলারের ঠিকানায় নিয়ে আসে। তখন চুনমু বলে, আপনি ভিতরে যেয়েন না, কারণ ভিতরে গেলে আপনি জীবিত ফিরতে পারবেন না। তাছাড়া জুনসাং চেয়েছিল আপনি একটি সাধারণ জীবন যাপন করুন। সুকি বলে, জুনসাং ছাড়া আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। আর এটা বলেই সুকি বিল্ডিং এর ভিতরে ঢুকে পড়ে। পরে দেখা যায় চুনমু আসলে এখানে অভিনয় করেছে। আর এখান থেকে আমরা মুভির শুরুতে চলে আসি, যেখানে সুকি এই বিল্ডিং এ প্রায় 100 জন মানুষকে মেরে ফেলে, আর এর জন্যই পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে এখান থেকে আমরা আবারও বর্তমানে ফিরে আসি, যেখানে সুকি আর হিমাংশুর বিয়ে সম্পূর্ণ হয়। তবে সুকি এখানে প্রচন্ড কষ্ট পাচ্ছিল। সে বুঝতে পারে না জুনসাং তার সাথে এমনটা কেন করলো। তখন হিমাংশু বলে, তোমার চোখে পানি কেন? আজ তো আমাদের খুশির দিন। এদিকে সুই চিফের কথা মতো সেই বাথরুমের সমস্ত ফিঙ্গারপ্রিন্ট মুছে ফেলে। এর কিছু সময় পর জুনসাং এখানে আসে, আর সে সবকিছু পর্যবেক্ষণ করে বুঝতে পারে তার উপর কিভাবে শুট করা হয়েছিল। এরপর এখানে সমস্ত সিসিটিভি ফুটেজ চেক করে, আর এখানে সুকিকে দেখে জুনসাং এর পরিচিত মনে হয়। তখন আবার সে এটা জানতে পারে যে এই বিয়ের অনুষ্ঠানে সমস্ত অতিথি ভাড়া করা ছিল, ছেলের পক্ষেরও আর মেয়ের পক্ষেরও। তখন জুনসাং এর সন্দেহ আরো বেড়ে যায়। এর জন্য জুনসাং সুকির শো দেখতে চলে আসে। তবে এখানে সুকি জুনসাংকে দেখার পরও স্বাভাবিক রিয়াক্ট করে। সে জুনসাংকে কিছুই বুঝতে দেয় না। পরে হিমাংশু লক্ষ্য করে সুকি কোনো একটা বিষয় নিয়ে ভীষণ চিন্তিত ছিল, তাই সে এই বিষয় নিয়ে তার সাথে কথা বলতে চায়। ঠিক তখনই তার কাছে সিফের কল আসে, তাই সে কথা বলার জন্য ওয়াশরুমে চলে যায়। আর এর ফাঁকে জুনসাং এখানে আসে। সুকি জুনসাংকে দেখে অনেকটা ঘাবড়ে যায়, তবে সে নিজেকে সামলে নেয়। জুনসাং এসে ঠিক তার সামনে বসে আর সুকিকে বলে, তুমি কি আমাকে চিনতে পেরেছো? সুকি বলে, না, কে আপনি? জুনসাং বলে, তুমি আমাকে না চিনলেও আমি তোমাকে ঠিকই চিনতে পেরেছি। এখানে জুনসাং সুকির কাছ থেকে সত্যটা জানার চেষ্টা করে, তবে সুকি অনেক শক্ত ছিল, সে কিছুই বুঝতে দেয় না। কিন্তু সুকি যে প্লাস্টিক সার্জারি করিয়েছে এটা জুনসাং ঠিকই বুঝে ফেলে। পরে যাওয়ার সময় জুনসাং বলে, আমাকে ক্ষমা করবেন, আমি ভেবেছিলাম আমি যেই মানুষটাকে ভালোবাসতাম আপনি সেই ব্যক্তি। এটা বলে জুনসাং এখান থেকে চলে যায়। পরে দেখা যায় সুকি নিজেকে কন্ট্রোল করার জন্য নিঃশ্বাস বন্ধ করে রেখেছিল। এদিকে হিমাংশু যখন চিফের সাথে মোবাইলে কথা বলছিল, তখন আবার চুনমু বাহির থেকে সব রেকর্ড করে। হিমাংশু বলে, আপনি ওর বিয়ের দিন কেন ওকে মিশন দিয়েছেন? চিফ বলে, ভুলে যেও না, তোমাদের বিয়েটাও এই মিশনের একটি অংশ। পরে চুনমু এই রেকর্ড জুনসাংকে শোনায়। পরে এখান থেকে আমরা আবারও অতীতে চলে আসি, যেখানে জুনসাং সুকিকে একটি বিয়ের পোশাক গিফট করে। তবে জুনসাং সুকির বাবার খুনিকে মারার পর মানসিকভাবে ডিস্টার্ব হয়ে পড়ে। সে ঠিকমতো ঘুমাতেও পারে না। তখন সুকি বলে, আপনার কি হয়েছে? জুনসাং বলে, কিছু না। এখানে সুকি বিয়ের পোশাক নিয়ে অনেক খুশি ছিল। সুকি বলে, আপনি যদি আমার সাথে থাকার ওয়াদা করেন তাহলে আমি সমস্ত বদলা ভুলে যাব আর একটি সাধারণ জীবন শুরু করব। তখন জুনসাং বলে, তুমি এখন আর কার উপর বদলা নিবে? সুকি বলে, আমার বাবাকে অন্য কেউ মেরেছিল আর সে এখনো বেঁচে আছে। তখন জুনসাং কিছুটা ভয়ে ভয়ে বলে, কি এসে? কারণ তার সন্দেহ হয় সুকি হয়তো তার ব্যাপারে জেনে গেছে। এরপর আমরা আবারও বর্তমানে ফিরে আসি, যেখানে শিব জুনসাং এর ছবি দেখিয়ে জানতে চায় ও তোমার সাথে কেন দেখা করেছে। সুকি বলে, এটা একটি ইত্তেফাক ছিল, ও আমার শো এর ভক্ত, তাই আমার সাথে কথা বলতে এসেছিল। এখানে শিব সুকিকে সাবধান করে দেয়। সে বলে, তুমি ভুলে যেও না যে তুমি কি কারণে বেঁচে আছো, আর তুমি যদি এটা ভুলে যাও তাহলে তোমার পুরো ফ্যামিলি শেষ হয়ে যাবে। এটা বলে শিব এখান থেকে চলে যেতে চায়। তখন সুকি বলে, আপনি কি আমাকে হুমকি দিচ্ছেন? শিব বলে, না, আমি তোমাকে পরামর্শ দিচ্ছি। এদিকে হিমাংশু কিছু ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে বুঝতে পারে সেই দিন মূলত সুকির বাবাকে জুনসাংই মেরেছিল, কিন্তু সে 100% শিওর হতে পারে না। এদিকে সুকির ভক্ত পরিচয় দিয়ে কেউ একজন তার কাছে একটি ফুলের তোড়া পাঠায়, যার ভিতরে একটি পেন ড্রাইভ ছিল। তখন আবার সুই এখানে আসে। সুকি জানতে চায়, তুমি এখানে কি করছো? সুই বলে, আমি তোমার খেয়াল রাখতে এসেছি। এরপর সুকি অনেক বুদ্ধি করে সমস্ত ক্যামেরা ফাঁকি দিয়ে একটি সাইবার ক্যাফে ঢোকে আর পেন ড্রাইভটি চেক করে তার ভিতরে কি আছে। পরে সে সেই রেকর্ড শুনতে পায়, যেখানে হিমাংশু শিবকে বলেছিল বিয়ের দিন ওকে কেন মিশন দিয়েছেন, আর শিব বলেছিল ভুলে যেও না তোমাদের বিয়েটাও এই মিশনের একটি অংশ। এটা শুনে সুকির চোখ দিয়ে অঝরে পানি পড়তে থাকে। তার সমস্ত স্বপ্ন এক মুহূর্তেই তছনছ হয়ে যায়। সে যেন এখন নিজেকেই বিশ্বাস করতে পারে না।
এদিকে জুনসাং এর লোকেরা সুইকে ধরে ফেলে আর তার উপর অনেক টর্চার করে। তখন জুনসাং লক্ষ্য করে সুইয়ের লকেটে একটি ক্যামেরা আছে। পরে জুনসাং ক্যামেরাটি নষ্ট করে ফেলে। তাই চিফ হিমাংশুকে সাবধান করে দেয় সে যেন সুকির উপর ভালো করে নজর রাখে, কারণ তার এখন সুকির উপর সন্দেহ হচ্ছে। এখানে হিমাংশু জানতে চায় টার্গেট কি সুকির এক্স হাজবেন্ড ছিল। তখন চিফ কিছুটা রেগে যায়। চিফ বলে জুনসাং মরলেই সুকি বাঁচতে পারবে, তোমরা আমার উপর ভরসা রাখো। তখন হিমাংশু বলে আমি কয়েকদিনের জন্য বাইরে যাব। ঠিক তখনই সুকি আসে আর জানতে চায় সে এখানে কি করছে। তখন হিমাংশু মিথ্যা বলে, সে বলে আমার মা অসুস্থ, তাই আমাকে কয়েকদিনের জন্য ওখানে যেতে হবে। এই কয়দিন তুমি বুনিয়ার খেয়াল রেখো। এখানে যে সুকি সবকিছু জেনে গেছে এটা হিমাংশুকে বুঝতে দেয় না। এরপরে দেখা যায় সুকি একদম মানসিকভাবে ভেঙে পড়ে। তার কাছে এখন জীবনটা অভিশপ্ত মনে হয়। তখন আবার চিফ সুকিকে গ্রেপ্তার করে নিয়ে যায়। আর ওদিকে দেখা যায় হিমাংশু মূলত সুকির বাবার সেই বন্ধুর কাছে আসে যে এখনো বেঁচে ছিল। আসলে সেদিন জুনসাং তাকে শুট করলেও সে তখন মারা যায়নি। আর এখানে হিমাংশু এই লোকটার কাছ থেকে মূল সত্যটা জানতে পারে। এদিকে চিফ সুকিকে বলে আমি চেয়েছিলাম তুমি নিজেই জুনসাংকে মেরে ফেলো, যাতে করে তুমি তোমার স্বামী আর সন্তান নিয়ে বাকি জীবন আরামে কাটাতে পারো, কিন্তু এখন তোমরা সবাই বিপদে আছো। সুকি হেসে বলে আমার স্বামী হিমাংশু যে একজন এজেন্সির কুত্তা। এটা শুনে চিফ রেগে সুকির গালে এক চটকানা মেরে বসে আর ঠিক করে কথা বলতে বলে। তখন হিমাংশু চিফের কাছে ফোন করে। চিফ জানতে চায় সে যে কাজে গিয়েছিল সেটা হয়েছে কিনা। আসলে হিমাংশুকে ওখানে চিফ নিজেই পাঠিয়েছিল। হিমাংশু বলে হ্যাঁ হয়েছে, আমি আপনাকে পরে রিপোর্ট করে দিব। আমি অনেক সময় ধরে সুকিকে মোবাইলে পাচ্ছি না, আপনি কি জানেন ও কোথায় আছে? চিফ বলে ও অসুস্থ, তাই হসপিটালে আছে। এটা শুনে হিমাংশু কিছুটা চিন্তায় পড়ে যায়। হিমাংশু বলে ওর কি হয়েছে, ও কি বেশি অসুস্থ? চিফ বলে বাসায় যাও আর বুনিয়ার খেয়াল রাখো। এখানে হিমাংশুর কিছু একটা সন্দেহ হয়। পরে সে বুনিয়ার কাছে আসে। বুনিয়া হিমাংশুকে দেখে অনেক খুশি হয়। সে দৌড়ে এসে তার কোলে ওঠে। তখন দূর থেকে কেউ তাদের উপর নজর রাখে। এদিকে চিফ সুকিকে নিয়ে যাওয়ার সময় তাদের গাড়ির উপর হামলা হয়। তখন চিফ নিজেও গুলিবিদ্ধ হয়। সুকি তার হ্যান্ডকাপ খোলার চেষ্টা করে। ঠিক তখনই জুনসাং আসে। সুকি জুনসাংকে দেখে চমকে যায়। সুকি বলে আমার মেয়েকে বাঁচাতে হবে। জুনসাং বলে ঠিক আছে, আমি তোমাকে নিয়ে যাব। পরে সুকিকে তার বাসার সামনে নিয়ে আসে। তখন জুনসাং সুকির সেফটির জন্য তাকে একটি বন্দুক দেয়। সুকি জুনসাংকে দাঁড়াতে বলে আর বুনিয়াকে আনার জন্য বাসার দিকে দৌড়াতে থাকে। ঠিক তখনই তার রুমে এক ভয়াবহ বিস্ফোরণ হয়, যেখানে হিমাংশু বুনিয়াকে নিয়ে উপর থেকে ঠিক সুকির সামনে এসে পড়ে। এই দৃশ্য দেখে সুকি কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে যায়। সে প্রথমে বুনিয়াকে জাগানোর চেষ্টা করে, তবে বুনিয়া কোনো সাড়া দেয় না। সুকি বুনিয়াকে ডাকতে থাকে। তখন হিমাংশু কিছু বলতে চায়। সুকি জানতে চায় এসব কে করেছে, তবে হিমাংশু কিছুই বলতে পারে না। সে এখানেই মারা যায়। বেচারি সুকির এখন আপন বলতে কেউ রইল না। সুকি চিৎকার দিয়ে অজরে কাঁদতে থাকে। বেচারির কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল। পরে সুকি চিপকে মারার জন্য আসে। এখানে সুকি বলে তুমি বলেছিলে আমার পুরো ফ্যামিলি শেষ হয়ে যাবে, এর মানে কি এটা ছিল? চিপ বলে তুমি যেটা দেখেছো সেটা সত্য না, আমরা তোমার পরিবারকে মারিনি। সুকি বলে মিথ্যা বলিস না, তোরা যদি না মারিস তাহলে কে মেরেছে? তখন চিপ সিসিটিভি ফুটেজ চালু করে, যেখানে হিমাংশু বুনিয়াকে নিয়ে রুমে আসে। ঠিক তখনই চুনমু হ্যামার দিয়ে হিমাংশুর বাজুতে আঘাত করে। আসলে চুনমু আগে থেকেই হিমাংশুর আসার অপেক্ষায় ছিল। আর এখানে সুইকেও নিয়ে আসে। সুই এখানে একটি বোমা রেডি করে। চুনমু বলে কিরে, তুই নাকি সুকির বাবার বন্ধুর কাছে গিয়েছিলি আর আমাদের ব্যাপারে সব জেনে এসেছিস। হিমাংশু বলে তোমরা সুকির সাথে এমনটা কেন করেছো? চুনমু বলে তাহলে আর কি করতাম, ওকে ওর বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে দিতাম। হিমাংশু বলে ও তো জুনসাংকে ভালোবাসতো। চুনমু বলে তাতে কি হয়েছে, এর জন্য তো বস ওকে বিয়েও করেছিল আর হানিমুনও করেছে। আমরা তো ওকে ওখানেই মারার প্ল্যান করেছিলাম। আফসোস এখন ওর সাথে ওর মেয়েকেও মারতে হবে। তখন হিমাংশু বলে না, বুনিয়া জুনসাং এর মেয়ে। এটা শুনে চুনমু চমকে যায়। তখন চুনমু জুনসাং এর কাছে ফোন করে। হিমাংশু জুনসাংকে এটা বলতে বলে। তখন জুনসাং হিমাংশুর সাথে কথা বলে। হিমাংশু বলে সুখী এজেন্সিতে আসার আগেই প্রেগনেন্ট ছিল। তবে এখানে জুনসাং এর কথা শুনে হিমাংশু স্তব্ধ হয়ে যায়। জুনসাং বলে তুই বাঁচতে চাইলে নিজের হাতেই বুনিয়াকে মেরে ফেল। তখন চুনমু বুনিয়াকে মারার জন্য হিমাংশুকে একটি ছুরি দেয়। হিমাংশু বুনিয়ার নিষ্পাপ মুখখানা একবার দেখে আর চুনমুর উপর হামলা করে। তখন পিছন থেকে একজন হিমাংশুর মাথায় আঘাত করে। এতে করে হিমাংশু বেহুশ হয়ে যায়। এদিকে সুইয়ের বোম রেডি করা হয়ে যায়। তখন চুনমু সুইকে শুট করে মেরে ফেলে আর হিমাংশুর আশেপাশে পেট্রোল ভর্তি গ্যালন আর গ্যাসের সিলিন্ডার রেখে দেয়। চুনমু পাশের ব্যালকনিতে সুখির আসার অপেক্ষা করে আর সুখী আসলে জুনসাংকে বলে সুখী এসেছে।
ততক্ষণে হিমাংশুর জ্ঞান ফিরে আসে। হিমাংশু তাড়াতাড়ি বুনিয়াকে নিয়ে এখান থেকে বের হওয়ার চেষ্টা করে। ঠিক তখনই চুনমু বোম ব্লাস্ট করে দেয়। এসব দেখে সুখী রাগে কষ্টে ফুঁসতে থাকে আর মনিটরের উপর পুরো ম্যাগাজিন খালি করে ফেলে। আর শিবকেও মারতে চায়। তখন শিব বলে, আমাকে মারলে এখন আর কিছুই বদলে যাবে না। শিব সুখীর চোখের পানি মুছে দেয় আর বলে, আমি শুধু চেয়েছিলাম তোমরা ভালো থাকো। সুখীর এই অবস্থা দেখে শিফের চোখ অশ্রুতে ভিজে আসে আর সুখী অজরে কাঁদতে থাকে। কান্না করতে করতে ফ্লোরে লুটিয়ে পড়ে। তখন সিফ আর তার চোখের পানি ধরে রাখতে পারে না। এরপর সুখী কিছুটা শান্ত হলে তাকে হিমাংশুর একটি রেকর্ডিং শোনায়, যেখানে হিমাংশু শিবকে বলেছিল, আমি কি সত্যি সত্যি সুখীকে বিয়ে করতে পারি? তখন শিব বলে, এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো, সুখী যে কোনো সময় মারা যেতে পারে। হিমাংশু বলে, কিন্তু আমি তো সুখীকে সত্যিই ভালোবাসি। আমি সুখীকে এই পরিস্থিতিতে দেখতে পারি না। ওকে আমি একটি নর্মাল জীবন দিতে চাই, যেখানে ও সবসময় হাসি খুশি থাকবে। তখন শিব বলে, হিমাংশু তুমি আমার মতো হয়েও না। এরপরে দেখা যায় সুখী চুনমুকে মারার জন্য তাকে ফলো করে। আর এখানে চুনমুর কাছে সুখী তার বাবার সেই ডায়মন্ড দেখতে পায়। তখন সুখী গাড়ি নিয়ে সোজা ফ্লোরে ঢুকে পড়ে। চুনমুর লোকেরা গাড়ির উপর এলোপাতাড়ি শুট করতে থাকে। পরে সুখীও তাদের উপর শুট করে। এখানে সুখীর লুক দেখার মতো ছিল, অ্যাটিটিউডে ভরপুর, মানে হয় মারবো নয়তো মরবো, এরকম একটা প্রিপারেশন নিয়ে এখানে এসেছে। সুখী এখানে অনেকেই মেরে ফেলে, আর যারা বেঁচে ছিল তারা সুখীর হাবভাব দেখে এখান থেকে পালিয়ে যায়। পরে সুখী তাদের খুঁজতে খুঁজতে জুনসাং এর কাছে এসে পৌঁছায়। তখন সুখী জুনসাংকে প্রশ্ন করে, তুমি কি আমাকে এক মুহূর্তের জন্য হলেও ভালোবেসেছিলে? জুনসাং বলে, এখন আমি যাই বলি না কেন তাতে কিছুই বদলে যাবে না। সুখী বলে, তবুও আমি আপনার মুখ থেকে শুনতে চাই। তখন জুনসাং বলে, হ্যাঁ আমি তোমাকে অনেক ভালোবেসেছিলাম, কিন্তু তোমার বাবাকে মারার ভুল সেই ভালোবাসাকে কখনোই সম্পূর্ণ হতে দেয়নি। এখানে সুখী কিছুটা ইমোশনাল হয়ে পড়ে। পরক্ষণই জুনসাং বলে, তুমি কি এটাই শুনতে চেয়েছিলে? তুমি চাইলে এটা বিশ্বাস করতে পারো, তবে এরকম কিছুই না। তখন সুখী বলে, তুমি আমার সাথে এমনটা কিভাবে করতে পারলে? জুনসাং বলে, এটা আমার অধিকার ছিল, কারণ তোমাকে আমি বানিয়েছি। সুখী বলে, আজ তোকে আমি দেখাবো তুই আমাকে কি বানিয়েছিস। পরে সুখী জুনসাং এর সাথে ফাইট শুরু করে, তবে সুখী তার সাথে পেরে ওঠে না। এখানে বেশ কিছু সময় তাদের মধ্যে ফাইট চলে, আর একটা পর্যায়ে সুখী জুনসাংকে নিয়ে এখান থেকে নিচে লাফ দেয়। এতে করে সুখী অনেক আঘাত পায়। তখন আশেপাশের লোক পুলিশে খবর দেয়। এর জন্য জুনসাং আর তার লোকেরা এখান থেকে পালাতে থাকে। পরে সুখী তাদের পিছু করতে গেলে একটি গাড়ি তাকে মেরে দেয়। এখানে সুখী খুব বাজেভাবে আহত হয়। পরে চুনমু এখান থেকে পালানোর জন্য একটি বাস হাইজ্যাক করে, আর সুখীর এমন দুর্বল অবস্থা দেখে তাকে বাস চাপা দিতে চায়। তবে সুখী একটুর জন্য নিজেকে বাঁচিয়ে নেয়। তবে সুখী এর পরেও হাল ছাড়ে না। সে একটি গাড়ি নিয়ে আবারও তাদের পিছু করে। আর এখানে সিনটা দেখার মতো ছিল। সুখী প্রতিশোধের নেশায় সে এখন আর কোনো মানুষ ছিল না, মানে সে এখন যাকে সামনে পায় তাকেই মেরে ফেলে। মোট কথা হলো এখন তার মধ্যে কোনো মনুষ্যত্ব নেই। তবে সে জুনসাং এর সাথে পেরে ওঠে না। জুনসাং তাকে প্রায় মেরেই ফেলে। তখন সুখী ড্রাইভ করে চুনমুর হাত কেটে ফেলে আর ইচ্ছা করে বাসের অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়। এর কিছু সময় পর দেখা যায় জুনসাং এখনো বেঁচে ছিল, আর সে লক্ষ্য করে বাসে যারা ছিল তারা সবাই মারা গেছে, কিন্তু সুখী এখনো বেঁচে আছে। আর সে আস্তে আস্তে তার দিকেই আসে। তবে সুখী জুনসাংকে মারতে পারে না। তখন জুনসাং বলে, কি হয়েছে? তোমার হাত কেন কাঁপতেছে? তুমি আমাকে এখানেই মেরে ফেলো, এরপর তোমারও সেই কষ্ট হবে যেটা আমার হয়েছিল তোমার বাবাকে মারার পর। কিন্তু তবুও সুখী জুনসাংকে মারতে চায় না। তখন জুনসাং সুখীর বাবাকে মারার সময় যে শীষ বাজিয়েছিল সেই একই রকম শীষ এখানে আবারও বাজায়। তখন সুখী আর নিজেকে সামলাতে পারে না, আর এক কোপ দিয়ে জুনসাং এর মাথা আলাদা করে ফেলে। এখানে সুখীর অবস্থা অনেকটা রক্ত দিয়ে গোসল করার মতো হয়ে যায়। এরপরে পুলিশ এসে তাকে ঘিরে ফেলে। তখন সুখী এক ভয়ানক মুচকি হাসি দেয়, মানে সে এখানে মেন্টালি ডিস্টার্ব হয়ে যায়। আর এরপরে এই মুভিটা শেষ হয়। বন্ধুরা, এক্সপ্লেনেশন ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন। বুঝতেই পারছেন আমি নতুন শুরু করেছি। আবারও কথা হবে অন্য কোনো মুভি নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, দোয়া রইল।